নমস্কার, দেখছেন কলকাতা টিভি সেরা 10 নিয়ে রয়েছে আমি তসমিনা। শুরুতেই যে খবরে নজর রাখবো, যোগীরাজ্যের হাতরাসে ধর্মীয় অনুষ্ঠানে মৃত্যু মিছিল, মৃতের সংখ্যা বেড়ে 121, আহত বহু। মঙ্গলবার হাতরাসে সৎসঙ্গ অনুষ্ঠানে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু। ভোলে বাবা নামে স্বঘোষিত ধর্মগুরুর আশ্রমের ঘটনা। হাসপাতালে আহতদের দেখতে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগীরাজ্যের হাতরাসে ধর্মীয় অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে মৃত শতাধিক। হাসপাতালে স্বজন হারাদের উৎকণ্ঠা, কান্না। বুধবার ঘটনাস্থলে ফরেনসিক টিম। কিভাবে দুর্ঘটনা, তদন্তে ফরেনসিক। মঙ্গলবার হাতরাসের রতিভানপুরে সাকার বিশ্বহরি ভোলে বাবার উদ্যোগে একটি সৎসঙ্গের আয়োজন করা হয়। সেখানেই জড়ো হয়েছিলেন কয়েক হাজার পুণ্যার্থী। পুজো শেষ হতেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এরপরই হুড়োহুড়িতে ভিড়ের চাপে পদপিষ্ট হন বহু পুণ্যার্থী। কিভাবে এই দুর্ঘটনা? অতিরিক্ত গরমের কারণে সমাবেশ শেষ হতে পুণ্যার্থীরা বাইরে ছুটে আসতে শুরু করে। একই সঙ্গে বহু পুণ্যার্থী অনুষ্ঠান চলাকালীন ধর্মগুরু ভোলে বাবার পা স্পর্শ করতে যান। কে আগে পৌঁছবেন তা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। কে এই ভোলে বাবা, যার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন হয়? স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা ওরফে সাকার বিশ্বহরি, আসল নাম সুরজ পাল, উত্তরপ্রদেশ পুলিশের হেড কনস্টেবলের পদে কাজ করতেন। সেই সময় ধর্ষণের অভিযোগ ওঠে। পুলিশ বিভাগ থেকে বরখাস্ত করা হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর ভোল বদলে ভোলে বাবা হয়ে যান। শতাধিক মানুষের মৃত্যুর পর পুলিশের নজরে ভোলে বাবা। মৌনপুরীতে নিজের আশ্রমে গা ঢাকা দিয়ে আছেন এই স্বঘোষিত ধর্মগুরু। আশ্রমে তল্লাশি, ভোলে বাবার পাহারায় অনুগামীরা। মঙ্গলবারই পদপিষ্টের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে যোগী সরকার। এবার হাতরাসের জল গড়ালো সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা, 5 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের আর্জি। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠনের আর্জি। বুধবার আহতদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথাও বলেন তিনি। মাত্র 5,000 মানুষের জমায়েতের অনুমতি থাকলেও কয়েক হাজার লোকের ভিড় হয় আশ্রমে, দাবি প্রত্যক্ষদর্শীদের। কিভাবে যোগীরাজ্যের পুলিশের নাকের ডগায় বিধিকে বুড়ো আঙুল? কি করছিল স্থানীয় প্রশাসন? এই মৃত্যু মিছিলের দায় কার, উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। হাসপাতালে স্বজনহারাদের উৎকণ্ঠা, কান্না। বাড়ছে মৃত্যুর সংখ্যা, চরম গাফিলতি, অব্যবস্থা। এই প্রাণহানির জন্য দায়ী কে? তুঙ্গে রাজনৈতিক তরজা, বিরোধীদের নিশানা মোদী সরকার। হাতরাসের মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ দেশ। হাতরাসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত শতাধিক। কয়েক হাজার পুণ্যার্থীর সমাবেশে ছিল না ব্যারিকেড, ভিড় সামলাতে ছিল না পর্যাপ্ত স্বেচ্ছাসেবক, ছিল না মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স। সমাবেশে প্রবেশ এবং বাইরে বেরোনোর নির্দিষ্ট গেটও ছিল না, পর্যাপ্ত পুলিশও মোতায়েন ছিল না। তাহলে কিভাবে কোনো পরিকাঠামো ছাড়াই এত বড় সমাবেশের আয়োজন? কাঠগড়ায় যোগী সরকার, সিট গঠনের নির্দেশ। हम लोग इस बात को किसी भी प्रकार से डिनाई नहीं कर सकते। इस प्रकार की घटना केवल एक हादसा नहीं होता। अगर हादसा भी है तो उसके पीछे कौन जिम्मेदार है, और अगर वह घटना घटित हुई है तो इसके पीछे हादसा नहीं तो साजिश किसकी है, कौन इसके पीछे है? इन सभी पहलुओं को लेकर के राज्य सरकार ने तय किया है कि हम इसका एक जुडिशियल इंक्वायरी भी करवाएंगे। और जुडिशियल इंक्वायरी हाईकोर्ट के एक रिटायर्ड जज की अध्यक्षता में होगी, जिसमें प्रशासन और पुलिस के भी रिटायर्ड सीनियर अधिकारियों को रख करके इस पूरी घटना की तह में जाकर के जो भी इसके लिए दोषी होगा उन्हें इसकी सजा देना।
হাসপাতালে লাশের স্তূপ, স্বজনহারাদের কান্নার রোল। এই মৃত্যু মিছিলের দায় কার? প্রশ্ন তুলে সরব বিরোধীরা। দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? বিপুল পরিকাঠামোর অভাব, ভিড় নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা ছিল না প্রশাসনের, যা নিয়েই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। जो जानकारी सरकार के पास थी उसके बावजूद भी सरकार को जो इंतजाम करना चाहिए था वो इंतजाम नहीं किया है। इस लापरवाही की वजह से जो जानें गई हैं उसकी जिम्मेदार सरकार है। बहुत से लोगों की जान बच सकती थी, न समय पर गाड़ियों का इंतजाम करा पाए, एम्बुलेंस का इंतजाम करा पाए, और कोई अगर अस्पताल पहुंच भी गया, इलाज के लिए गया भी है, तो उसको भी वो पर्याप्त इलाज नहीं मिल पाया जो इलाज मिलना चाहिए था। ऐसे मामलों में पुलिस और एडमिनिस्ट्रेशन को और ज्यादा नजर देना चाहिए, और वहां के लोग जो उस उत्सव में थे वो खुद ही बोल रहे हैं कि पुलिस और एडमिनिस्ट्रेशन बिल्कुल फेल कर गई है। सो जीवन का मोल होना चाहिए, और इसका दायित्व मैं मानती हूं कि बीजेपी की सरकार के ऊपर है। একাধিক প্রশ্নবান বিরোধীদের। কাঠগড়ায় যোগী সরকার। বিরোধীদের প্রশ্ন, কেন প্রশাসন ভিড় সামলাতে কোনো ব্যবস্থা নিতে পারেনি? এত বড় জমায়েতের অনুমতি কিভাবে? আহতদের চিকিৎসায় কেন গাফিলতি? কেন স্থানীয় হাসপাতালে পর্যাপ্ত বেড ছিল না? কেন হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন ছিল না? যার উদ্যোগে এই জমায়েত, সেই ভোলে বাবার নাম কেন এফআইআরে নেই? উঠছে প্রশ্ন। হাথরাসে ভাসছে পুণ্যার্থীদের আর্তনাদ, শোকস্তব্ধ দেশ। কলকাতা টিভি। চোপড়ার ভাইরাল ভিডিও কাণ্ডে এবার মুখ খুললেন মোদি। নারী নির্যাতন বেছে বেছে প্রতিবাদ করছে বিরোধীরা। সরব প্রধানমন্ত্রী, যিনি নিজেকে প্রগতিশীল মহিলা নেতা বলেন, তিনিও মুখে তালা দিয়ে রেখেছেন। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা। চোপড়া নিয়ে মুখ খুললেন, হাথরাস মণিপুর নিয়ে কেন কিছু বলেননি মোদি? প্রশ্ন বিরোধীদের। চোপড়ায় মহিলাকে প্রকাশ্যে বেধড়ক মারধর জানিয়ে বিতর্কের জল গড়ালো সংসদ ভবনের অন্দরে। মোদি নিশানা করলেন বিরোধী বেঞ্চকে। बंगाल से आई कुछ तस्वीरों को सोशल मीडिया पे वीडियो देखा, एक महिला को वहां सरेआम सड़क पर पीटा जा रहा है। वो बहन चीख रही है, लेकिन वहां खड़े हुए कोई उसकी मदद के लिए नहीं आ रहा है, वीडियो बनाने में लगे हुए हैं। তোলপাড় ফেলা এই ঘটনায় ইতিমধ্যেই পদক্ষেপ করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত তাজিমুল হক ওরফে জেসিবিকে। তবু বিতর্ক থামছে না। সংসদে কংগ্রেস সহ বিরোধী বেঞ্চ শুধু নয়, নাম না করে মমতাকেও নিশানা প্রধানমন্ত্রীর। চোপড়া নিয়ে মোদির চড়া সুর। মণিপুর হাথরাস উন্নাও কাণ্ডেও কি সমান সংবেদনশীল ছিলেন মোদি? প্রশ্ন বিরোধীদের। হিংসা দীর্ণ মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। সেই ঘটনায় সংসদে 3 মিনিট বক্তৃতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। হাথরাস গণধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে কেন শব্দ খরচ করেননি মোদি? উন্নাওয়ের ঘটনাতেই বা কেন মুখ খোলেননি প্রধানমন্ত্রী? বিরোধীদের প্রশ্ন বানে বিদ্ধ হন মোদি। রবিবার যুগলকে ফেলে মারার ভিডিও প্রকাশ্যে আসতেই তুমুল হইচই। ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও, নৃশংস দৃশ্য দেখে শিউরে ওঠেন প্রত্যেকেই। নিগ্রহের ঘটনায় চোপড়ার ত্রাস জেসিবি ওরফে তাজমুলের কুকীর্তি ফাঁস হয়েছে। জেসিবিকে 5 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে চোপড়ার বিধায়ক হামিদুলকে শোকজ করেছে তৃণমূল। কলকাতা টিভি। রাজভবন নবান্ন সংঘাতে জল গড়িয়েছে আদালতে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের। পদ্ধতিগত ত্রুটির কারণে মামলা প্রত্যাহার করে পুনরায় ফাইলের নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা রাজ্যপালের। মামলায় পদ্ধতিগত ত্রুটি, নতুন করে মামলা দায়েরের নির্দেশ। রাজভবন নবান্ন বেনজির সংঘাত, নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণে জট। রাজভবনে গিয়ে শপথ গ্রহণে নারাজ বিধায়করা। এরপরই মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে তোলপাড়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রাজভবন নবান্ন সংঘাত চরমে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির হুঁশিয়ারি দেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। বুধবার মামলা ওঠে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে। রাজ্যপালের আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, রাজ্যপালকে ঘিরে মুখ্যমন্ত্রীর সম্প্রতি বেশ কিছু মন্তব্য। সিবি আনন্দ বোসের মানহানি হয়েছে। প্রমাণ হিসেবে একাধিক সংবাদপত্রের প্রতিবেদন এবং ভিডিও ফুটেজ পেশ করেন। এই প্রেক্ষিতে বিচারপতির প্রশ্ন, যে সমস্ত সংবাদপত্রের খবরকে ভিত্তি করে মামলা করেছেন রাজ্যপাল, তাদের মামলায় যুক্ত করা হয়েছে? ধীরজ ত্রিবেদী, রাজ্যপালের আইনজীবী, করা হয়নি। কৃষ্ণা রাও, বিচারপতি।
কিন্তু আপনার সম্মানহানি হয়েছে সেটা আপনি শুধুমাত্র কিছু সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে কি করে প্রমাণ করবেন? তারা কি এই মামলার পার্টি? ধীরজ ত্রিবেদী, রাজ্যপালের আইনজীবী। রাজ্যপালের বিরুদ্ধে যা বলা হচ্ছে তা ইউটিউবে রয়েছে, যে কেউ সেটা দেখতে পারেন, শুনতে পারেন। রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে রাজ্যপালের ওএসডি সহ 3 জনকে নোটিশ দিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছিল। কৃষ্ণা রাও, বিচারপতি, আপনি মামলা প্রত্যাহার করে পুনরায় ফাইল করুন, না হলে পদ্ধতিগত ত্রুটি থেকে যাচ্ছে। মানহানির মামলার মাধ্যমে রাজ্যপাল বিভিন্ন রাজনৈতিক বিষয়ে প্রচারের চেষ্টাই মনে করা হচ্ছে, তবে তার অভিযোগগুলি যথাযথ বিবেচনা করা হবে বলে মুখ্যমন্ত্রীর আইনজীবীর তরফে জানানো হয়েছে। গত 2রা মে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। হেয়ার স্ট্রিট থানায় দায়ের করা হয় মামলা। সরগরম হয় রাজ্য রাজনীতি। এর মাঝেই কলকাতার পুলিশ কমিশনার ও ডিসি সেন্ট্রালের অপসারণ নিয়ে কেন্দ্রকে চিঠি লিখেন রাজ্যপাল। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি। আর এই মুহূর্তে যে ব্রেকিং খবরে নজর রাখবো, অবশেষে গ্যাংস্টার সুবোধকে হেফাজতে পেল সিআইডি। 10 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ আসানসোল আদালতের। রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনায় সিআইডির হেফাজতে গ্যাংস্টার সুবোধকে গ্রেপ্তার করলো সিআইডি। অবশেষে সিআইডি হেফাজতে গ্যাংস্টার সুবোধ। 10 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ আসানসোল আদালতের। রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনায় সিআইডি হেফাজতে গ্যাংস্টার সুবোধ। কুখ্যাত গ্যাংস্টার সুবোধকে গ্রেপ্তার করলো সিআইডি। 10 দিনের সিআইডি হেফাজতে গ্যাংস্টার সুবোধ। রানীগঞ্জের সোনার দোকানের ডাকাতির ঘটনায় সিআইডি হেফাজতে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পবিত্র ব্যানার্জি। পবিত্র, কি জানা যাচ্ছে? দেখো তসমিনা, তোমাকে বলে রাখি যে আজকে সকাল থেকে এই সুবোধ সিংকে নিয়ে প্রায় 6 থেকে 7 ঘন্টা একবার এই আদালত থেকে এডিজে 1 এর শুনানি হয়। তারপরে সেখান থেকে কেস যায় সিজিএম আদালতে এবং তারপরে সিজিএম আদালতে দীর্ঘ বাদানুবাদ হয় আইনজীবীদের মধ্যে এবং আইনজীবীদের শুনানিতে বাদানুবাদের মাধ্যমে তারা শুনানি করে এবং শুনানির পরে অবশেষে যদিও সিআইডি নিজেদের হেফাজতে চাইতে আদালতের কাছে 14 দিনের জন্য তাদের হেফাজতে চাইতে আবেদন করে এবং অবশেষে দীর্ঘ বাদানুবাদ শুনানি হওয়ার পরে বিচারক 14 দিনেরই জন্য যে সুবোধ সিং এই কুখ্যাত গ্যাংস্টার তাকে 14 দিনের জন্য সিআইডি হেফাজতে নির্দেশ দেয়। বেশ, ধন্যবাদ তোমাকে পবিত্র। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং তাকে হেফাজতে পেল সিআইডি। 10 দিনের জন্য নিজেদের হেফাজতে পেল সিআইডি। রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় সিআইডির হেফাজতে পেল কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে এবং 10 দিনের জন্য সিআইডি তাদের নিজেদের হেফাজতে নিল কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে। রানীগঞ্জে সোনার দোকানের ডাকাতির ঘটনায় কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে গ্রেপ্তার করা হয় এবং তারপর সিআইডি তাকে নিজেদের হেফাজতে নেয়। 10 দিনের জন্য সিআইডি হেফাজতের নির্দেশ আসানসোল আদালতের। অবশেষে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে নিজেদের হেফাজতে পেল সিআইডি। 10 দিনের জন্য সিআইডি হেফাজতে নিল সুবোধ সিংকে। রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনায় সিআইডি হেফাজতে অবশেষে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং। গোল্ডেন ডাকু নামে পরিচিত সুবোধ সিং, তাকে নিজেদের হেফাজতে নিল সিআইডি। 10 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ আসানসোল আদালতের। রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনায় সুবোধ সিংকে গ্রেপ্তার করা হয় এবং সিআইডি হেফাজতে সুবোধ সিং। সুবোধ সিং এর আইনজীবী সোমনাথ চট্টরাজ কি বলছেন শোনাবো। কি হলো আজকে দুপুর শোনার পর 14 দিনের পুলিশ রিমান্ড গ্রান্ট হয়েছে। আপনারা কি দাবি করেছিলেন? আপনাদের পক্ষ থেকে কি দাবি করেছিলেন? আমি অর্ডার শিট দেখলাম, আমরা বিভিন্ন কোশ্চেন রেজ করেছিলাম।
সেগুলো খুব একটা রিফ্লেকশন অর্ডার সিটে দেখতে পেলাম না, কিন্তু যেটা পড়ে বুঝতে পারলাম যে 14 দিনের পুলিশ রিমান্ড গ্রান্ট হয়েছে। সিআইডি কি নিয়ে যাচ্ছে? হ্যাঁ, পুলিশ রিমান্ড হয়েছে, সেটি নিয়ে যাবে। মানে ওরা কি দাবি করেছিল মানে রিমান্ডে নিয়ে কিসের জন্য, ফার্দার ইনভেস্টিগেশন? ফার্দার ইনভেস্টিগেশন ওর ইন্টারোগেশন। আপনারা ডিফেন্স করে কি দাবি করলেন, মানে কেন? বিভিন্ন অনেক পয়েন্ট প্রেস করেছিলাম, আনফর্চুনেটলি অর্ডার সিটে ওগুলো পাইনি দেখতে। যে প্রক্রিয়াটা মানে রিমান্ডের যে প্রক্রিয়াটা দেখা গেল সেটা কি ঠিক ছিল? যে কাগজে এক্সট্রা আপনারা সাবমিট করতে দোকানে এবার দেখুন, আমরা অপোজ করেছিলাম, রিমান্ড গ্রান্ট হয়েছে। যদি আমরা মনে করি যে আমরা এগ্রিপ্ট হয়েছি, তার জন্য যা লিগ্যাল রেমিডি আছে সেই লিগ্যাল রেমিডি পার্সু করবো। সেরা দশের সময় একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। চোপড়ার মারধরের ঘটনায় ফের গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃত চোপড়া থানার নাককাঠি এলাকার আমিরুল ইসলাম। জেসিবির পর এই ব্যক্তিকে ভাইরাল ভিডিওতে দেখে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে পুলিশ। শোকজের পরও নিজেকে নির্দোষ বলেই দাবি করছেন চোপড়ার বিধায়ক হামিদুল। চোপড়ায় যুবক যুবতীকে বেধড়ক মারধরের ঘটনায় রবিবারই গ্রেপ্তার করা হয় জেসিবি ওরফে তাজমুলকে। বুধবার ফের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম আমিরুল ইসলাম ওরফে বুধুহা, বাড়ি চোপড়া থানার নাককাঠি এলাকায়। ভাইরাল ভিডিও দেখে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেপ্তার করে পুলিশ। মহিলাকে বেধড়ক মারধর, যে ঘটনায় তোলপাড় রাজ্য। কেন মারধরের ঘটনাকে সমর্থন জানতে মঙ্গলবার তৃণমূল কংগ্রেস শোকজ করে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানকে। মুখ্যমন্ত্রী নিজে ফোন করেন, তারপরও সালিশি সভা এবং মহিলাকে মারধরের ঘটনা নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য হামিদুলের। সংবাদ মাধ্যমের প্রশ্নে মেজাজ হারান তিনি। ইতিমধ্যেই ভিডিওকারী শাস্তিও চেয়েছেন নির্যাতিতা মহিলার এবং লাঞ্ছিত যুবকের মা। ঘটনা নিয়ে বিতর্কের জল এখন রাজভবন থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত গড়িয়েছে। কলকাতা টিভি। রাজ্যের মন্ত্রী অরূপ রায় ও তৃণমূল নেতার বিরুদ্ধে পুকুর ভরাটে মদতের অভিযোগ করায় গ্রেপ্তার করা হয় এরশাদ সুলতানকে। এই ঘটনায় মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে পুলিশ। অরূপ রায় কি কোনো অভিযোগ দায়ের করেছেন? এরশাদকে আজকেই জেল থেকে ছাড়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। শিবপুর থানার 30 জুনের সারাদিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ কলকাতা হাইকোর্টের। যাওয়ার পরে ওকে বললো বসুন, 2 ঘন্টা তারপরে ওকে গ্রেপ্তার করে। আচ্ছা আচ্ছা, কেন করবো? অপরাধটা কি? ও অপরাধ হচ্ছে ওই আমাদের যে মন্ত্রী আছে অপরাধ সম্বন্ধে কিছু কথা বলেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সাইন কি করে? এই দর্জির কাজ করে। দর্জির কাজ করে। আর এমনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? ওই বলে তৃণমূলের সঙ্গে যুক্ত। তৃণমূলেরই কর্মী। এক ফেসবুক লাইভে জনৈক এরশাদ সুলতান এলাই সাইন সুলতান আমাদের রাজ্যের সম্মানীয় মন্ত্রী মাননীয় শ্রী অরূপ রায় মহাশয়ের নামে একটা অভিযোগ করেন। লিখিতভাবে উনি ফেসবুকে একটা কমেন্টস লেখেন এবং সেই কমেন্টসটা আমি দেখার পর আমি একজন নাগরিক হিসাবে এবং রাজ্যের একজন সম্মানীয় মন্ত্রীকে যেভাবে উনি কালিমা লিপ্ত করার চেষ্টা করেছেন, আমি তাকে সঙ্গে সঙ্গে আমি তখন গিয়ে শিবপুর থানায় এফআইআর করি এবং অভিযোগ জানাই যে এরা ধরনের অভিযোগ কেউ করছে ফেসবুক লাইভে, এবং সঙ্গে সঙ্গে পুলিশ তারপরে এফআইআর ভিত্তিতে পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং তার যতদূর আমরা শুনেছি যে তার মানে আগামী জেল হয়েছে আর কি। না, অরূপ রায় ছাড়াও করেছেন উনি বিভিন্ন সময় বিভিন্ন রকম রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিদের কালিমালিপ্ত করার জন্য একটা উদ্দেশ্য রয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন সময় করছে, আমরা যেটা লোকালি দেখতে পেয়েছি বিভিন্ন সময় করে যে বিরোধীদের হাতে আননেসেসারি অস্ত্র তুলে দেওয়ার জন্য। মানে একটা ভিত্তিহীন অভিযোগ, এবং অভিযোগ যদি থাকতো, যদি কোনো অভিযোগ থাকতো সে অভিযোগ উনি জানাতে পারতেন আগে। একটা যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী করছেন একটা মানে প্রোগ্রাম মানে প্রশাসনিক একটা বৈঠক করছেন, ওখানে তিনি রাজ্যের একজন এরকম বিশিষ্ট একটা দীর্ঘ সিনিয়র লিডারের নাম উনি একজন মন্তব্য করছেন। সেরা দশ আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।